দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক, অনেক প্রীতি ও শুভেচ্ছা। ময়মনসিংহ টিভির বিশেষ এই টক শোতে আমি রনি রাসেল আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট নৃত্যশিল্পী এবং নাট্য অভিনেত্রী মুনমুন আহমেদ। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু ময়মনসিংহ এসে কেমন লাগছে? ময়মনসিংহ এসে খুবই ভালো লাগছে। আমার ভালো লাগার বিশেষ কারণ হচ্ছে এখানে আমার বেশ কিছু ছাত্রছাত্রী অনেক আগে থেকেই এখানে অবস্থান করছে। যাদের সাথে আমার হৃদ্যতা অনেক বেশি এবং তাদেরকে প্রথমত পেয়েছি সেটা একটা ভালো লাগা। আর দ্বিতীয় ভালো লাগা হচ্ছে আমি যখন কখনো কোনো বাচ্চাদেরকে শেখাই, এই যে শেখানোর যে সময়টা আমি এটা খুব উপভোগ করি। কারণ আমি যা জীবনে শিখেছি সেখান থেকে কিছুটা ওদেরকে দিতে পারছি এটা। আর এটাও ভাল লাগে যে আমার কাছ থেকে কিছু ছেলেমেয়ে নতুন শিখতে পারছে। এই ২ টা মিলিয়ে আসলে আমার খুব ভালো লাগে। তো এই যে আজকে আমি ময়মনসিংহে এসেছি, এটা আমার খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। দারুণ আপু, ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি মহুয়া মলুয়া এবং জনলাভিদের এই প্রাণেশ্বর ময়মনসিংহ এবং ময়মনসিংহে আপনি এসেছেন এবং ময়মনসিংহে আপনি বাচ্চাদের কেমন দেখছেন? এখনকার এই প্রজন্মের বাচ্চারা তো আসলে অসম্ভব মেধাবী। আ এখন যে সমস্ত ছেলেমেয়েদেরকে পেয়েছি, তারা ইন্টারনেট যুগের বাচ্চা। তারা কিন্তু আ মানে এই যে আ বিশ্বায়নের যুগে ওরা কিন্তু সারা বিশ্বের সবকিছু তারা দেখতে পাচ্ছে। সংস্কৃতি বলেন, তাদের আ মানে শিল্প সাহিত্য বলেন, সবকিছুই কিন্তু ওরা চাইলেই দেখতে পাচ্ছে। ফলে এই বাচ্চাগুলো আমার কাছে মনে হয় যে অসম্ভব আ ইনকিউজিটিভ মানে সবকিছু জানার ব্যাপারে। ফলে ওরা আ অনেক মেধাবী এবং এই ধরনের মেধাবী বাচ্চাদেরকে পাওয়ায় আমার যেটা ভাল লাগছে যে আমি সুন্দর শেখাতে পারছি। খুব সহজে শেখাতে পারছি। আপু আমরা যদি একটু যেতে চাই, আপনি নাচের মানুষ, অভিনয় শিল্পী। আপু নাচটা একদম কবে শুরু করেছিলেন যদি মনে থাকে আপনার? হ্যাঁ, মনে থাকবে না কেন? আমার নাচ হচ্ছে আমার একটা প্যাশন, আমার ভালোবাসা, আমার প্রার্থনা, আমার সবকিছুই হচ্ছে নাচ। অতএব মনে থাকার অবশ্যই কারণ আছে। সেটা হলো আমি একেবারে খুব ছোট যখন, আমি একদম হাঁটি পা, তখন আমার মা আমাকে ১ম নাচের স্কুলে নিয়ে যান। আমি ঠিক তখনও বছরটা কত যদি দিন? আ এইটা হবে হয়তো আমার বয়স যখন ৩-৪ বছর, তাও তো ধরো আ প্রায় ৫৭ বছর আগের কথা। হ্যাঁ, মানে ৫২ ৫৫-৫৭ বছর আগের কথা নিশ্চয়ই হ্যাঁ। কারণ আমার জন্ম হচ্ছে ১৯৬৬ সালে। আমার মনে হয় উম আ খুব ছোট যখন, তখনই আম্মা আমাকে নাচের ইয়ের সঙ্গে যুক্ত। তারপরে তো স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তীতে আবার নতুন করে মানে ক্লাসে যুক্ত হওয়া। মানে এইটার বিষয়টা আম্মার কাছ থেকে কেন এসেছে, আমার মা কিন্তু চেয়েছিলেন সে নাচ করতে। কিন্তু তার যে পরিবার, তারা কিন্তু ভীষণ রক্ষণশীল পরিবার ছিলেন এবং আম আ তাকে সেভাবে নাচ করতে দেয়া হয়নি। ওই সময়টাও তো ওই অন্যরকম ছিল। ওই সময়টায়, হ্যাঁ? ফলে আম্মার মনের ভিতরে সবসময় ছিল যে, আমি তো পারলাম না, আমার মেয়ে হলে আমি অবশ্যই তাকে নাচ শেখাবো। কিন্তু জানো, সবচেয়ে মজার ঘটনা আমার বড় ২ ভাই। ১ম ভাই হয়েছে আম্মুর একটুখানি মন খারাপই ছিল যে ছেলে হলো নাচ ছিল শেখাতে পারবো না। পরের বার তখনও আবার ছেলে, তখনও নাচ শেখাতে পারবে না। যখন আমি হয়েছি তখন মানে এমন অবস্থা হয়েছে যে হসপিটালের মধ্যে মানে মিষ্টি বিতরণ এবং উৎসব, হইচই, উৎসব উৎসব শুরু হয়ে গেল। এবং সবার ধারণা যে মেয়ে হলে কেউ এত খুশি হয়। মানে আমি জানি না আমার বাবাও ভীষণ খুশি ছিলেন, আমার মাও নাকি খুব মানে ভীষণ খুশি ছিলেন। এবং আমি যখন একদম হাঁটা শুরু করেছি, হাঁটা মানে ঠিকমতো হাঁটতেও পারি না, তখনই দেখা গেছে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছে। এখন কিন্তু আমি এরকম অনেক স্টুডেন্ট পাই। বিশেষ করে মারা খুব ভাগ্যবান। নতুন মা, হ্যাঁ? হ্যাঁ, এবং নতুন বাচ্চা ১ম একটু বাচ্চা। হাঁটা শুরু হ্যাঁ। করেছে, নাচের ক্লাসে নিয়ে আসে। সেরকমই আসলে আমার ঘটনা ঘটেছিল। তারপর থেকে যেটা হয়েছে যে আমি যত নাচ শিখছি, যত মানুষের প্রশংসা পাচ্ছি, তত আমার শেখার আগ্রহটা আরো বাড়ছে। এবং আমার ছোটবেলা থেকে মনে আছে আমি ১৯৭৩ সাল থেকে আমি আ কি বলে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করি।
যেমন বাংলাদেশ টেলিভিশন যখন বিটিভি ডিআইটি বিল্ডিং এ ছিল, হ্যাঁ, ডিআইটি হ্যাঁ? বিল্ডিং একদম। তখন ১৯৭৩ সালের কথা বলছি। একদম তখন যুদ্ধের পর, পর কিন্তু। হ্যাঁ, তখন জাতীয় টেলিভিশন শিশু পুরস্কার প্রতিযোগিতা বলে একটা প্রতিযোগিতা হয়েছিল। তখন আমি ওই প্রতিযোগিতায় ১ম অংশগ্রহণ করি। আমি তখন খুবই ছোট, একদম। একদম শিশু শিল্পী। শিল্পী তো না মানে একটা শিশু, হ্যাঁ? তো প্রতিযোগী। তো ওখানে পার্টিসিপেট করলাম। ওইটা দিয়ে শুরু। তারপরে তো ১৯৭৫ সালেও আমি আবার জাতীয় টেলিভিশন শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। তারপরে যখন এই বাংলাদেশ টেলিভিশন ৭৮ সালে ইয়েতে চলে আসে, রামপুরায় চলে আসে। তখন ওখানেও নতুন কুড়ি টেলিভিশনের বিভিন্ন কম্পিটিশন এবং এছাড়াও আমি ডিআইটি বিল্ডিং এই লায়লা হাসানের প্রযোজনায় পরিচালনায় কিছু অনুষ্ঠান হতো। আজ রোববার, আজ বুধবার এরকম বিভিন্ন বাচ্চাদের অনুষ্ঠান হতো। যেগুলোতে আমি এবং ওনার মেয়ে সঙ্গীতা আমরা সবাই একসঙ্গে নাচ করতাম সেই সময়। তো সেইভাবে আসলে ধীরে, ধীরে শুরু। তারপরে আমি যে বাংলাদেশ আ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা যেটা হলো, যেটাকে এখন আমরা শিশু একাডেমির শীর্ষ একাডেমি, খুব হ্যাঁ। মানে প্রতিযোগিতা এখন আমাদের বাচ্চা-কাচ্চারা ওই প্রতিযোগিতায় ভীষণ অংশগ্রহণ করে। ৮০ সালে এবং ৮১ সালে আমি ওখানে আ চ্যাম্পিয়ন হই। আ লোকনি সাধারণ নৃত্য বলা তো এখন তো সাধারণ নৃত্য বলি না, আমরা বলি সৃজনশীল। সৃজনশীল। তখন ছিল সাধারণ নৃত্য একদম। এবং উচ্চাঙ্গ নৃত্য দুটোতেই আমি পুরস্কার পেয়েছিলাম। আ সেখান থেকে শুরু। আর ওই সময়তেই হচ্ছে যে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেটাও করেছিল জেলা সাংস্কৃতিক রজনী ৮০। ৮০ সালে আসলে আমি অনেক পুরস্কার পেয়েছিলাম। ওই ৮০ সময় সাল। ৮০ সালের কথাটা আমার খুব মনে পড়ে এখনো। যে ওই সময়টায় আমি যে কম্পিটিশনে যেতাম সেই কম্পিটিশনে ফার্স্ট হয়ে আসতাম। এবং জেলা সংস্কৃতি রজনী ৮০ তে আমি এত পুরস্কার পেয়েছিলাম, এত বলছি এই কারণে পুঁথি পাঠেও ফার্স্ট হয়েছিলাম, আ সাধারণ নাচে ফার্স্ট হয়েছিলাম, উচ্চাঙ্গ নাচে ফার্স্ট হয়েছিলাম, লোকনাচে ফার্স্ট হয়েছিলাম। ফলে আমাকে যে সমস্ত বই পুরস্কার দেওয়া হয়েছিল, আমি ছোট মানুষ আমার এই পর্যন্ত বই আমি এরকম করে এবং আপনি আমি ধরতে পারতেন। আমি পারছি না কিন্তু আবার রাখছিও না। কারণ আমি যে পেয়েছি এটাই আমার এই যে যে গর্বটা, ওরে বাপরে বাপ! সে কি অহংকার! মানে ভালো লাগা, ভালো লাগা, হ্যাঁ? হ্যাঁ। তো এইভাবে আসলে বিভিন্ন কম্পিটিশন করতে, করতে একটা সময়ে কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে নাচটাকে আমি আরো ভালো করে শিখতে চাই। এবং আমি আরো প্রশংসা পেতে চাই। তখনই কিন্তু আসলে আমি ১৯৮৭ সালে আ হ্যাঁ, ৮৭ সালে আমি ভারত বাংলাদেশ যে মৈত্রী সংগঠন যেটাকে আমরা বলি আইসিসিআর, আইসিসি। হ্যাঁ? ওই আইসিসিআর এর একটা স্কলারশিপ নিয়ে যাই। ইন্দো বাংলাদেশ গভর্নমেন্ট ইয়েস, ইন্দো স্কলারশিপ স্কিম বাংলাদেশ। যেটা। ওইটাতে আমি পড়াশোনা করার জন্য নাচ নিয়ে পড়াশোনা করার জন্য চলে যাই ভারতে। সেখানে আমি আ ১ম এ ভারতীয় কলা কেন্দ্রে যাই। সেখানে আমি গুরু হিসাবে পেয়েছিলাম আ রাজকুমার শর্মা, তারপর রামমোহন মহারাজ, সোমু মহারাজজির ছেলে, ওনাদেরকে পেয়েছিলাম। তারপর ওখান থেকে আমি আ দিল্লি কত্থক কেন্দ্রে ট্রান্সফার নিয়ে চলে যাই। যেখানে আমি আমার মানে হয় না যে সৌভাগ্য যে আমি এরকম একজন গুরুর কাছে শিখতে পেরেছি। সেটা হচ্ছে পন্ডিত বিরজু মহারাজজি। উনার কাছে আমি প্রায় ৫ বছর তালিম নিয়েছি। তারপরে আমি বাংলাদেশে থাকাকালীন সময়েই আমি আ মানে ভারতের বিভিন্ন স্টেটে যত ফেস্টিভাল হতো, সব অনেক ফেস্টিভালে আমি অংশগ্রহণ করেছি। কারণ হচ্ছে ওখানে আমি খুব ভালো করতে পেরেছিলাম বলে আমাকে বিভিন্ন ফেস্টিভালে ওনারা সুযোগ করে দিয়েছিলেন এবং বম্বে, আম কেরালা, মাদ্রাজ, তারপরে আপনার এই সবগুলো প্রদেশই ওড়িশা, আপনি গিয়েছেন। হ্যাঁ, বিভিন্ন প্রদেশে আমি বেনারস, হ্যাঁ, বিভিন্ন সুরিয়া ফেস্টিভাল, তারপরে যত রকমের বড়, বড় সাহিত্যকলা পরিষদের ফেস্টিভাল, কালকে কালাকার ফেস্টিভাল, বিভিন্ন সবগুলো ফেস্টিভালে জাতীয় হ্যাঁ, উৎসব। অংশগ্রহণ করেছি এবং সেই সময় অনেক বড়, বড় গুণী শিল্পীদের সাথেও আমার একই স্টেজ শেয়ার করা হয়েছে। এই আরকি। তারপরে বাংলাদেশে ফিরে আমি যখন পড়াশোনা শেষ করলাম তখনই আমি ভারত থেকেই আমি একটা চাকরির অফার পাই। আ ইয়েতে আ লন্ডনে। সেটা হচ্ছে ভারতীয় বিদ্যাভবনে আমার একটা চাকরি হয়ে যায়। কিন্তু আমি তখন ভাবলাম যেহেতু ৭-৮ বছর দেশের বাইরে, আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই। এজন্য বাংলাদেশে নিজের ফিরে দেশে আসা ফেরা। একদম যে নিজের দেশের জন্যই কিছু করব। ফলে আমি তখন সেই সুযোগ না নিয়ে আমি বাংলাদেশে চলে আসি এবং বাংলাদেশে কাজ করার চেষ্টা করে যাচ্ছি এখনো। প্রিয় বন্ধুরা, এর মাঝখানে একটি কথা বলতে চাই। এই ১ম
কোনো নারী তার বয়স বলল, তার জন্ম তারিখটা বলল। এবং আমি এটার সাথে, সাথে আমি আপা আপনি অভিনয় শিল্পী। আমাদের আ ময়মনসিংহের সন্তান হুমায়ূন আহমেদ কথার সাথে হুমায়ূন আহমেদ তার সাথে আপনি অনেক কাজ করেছেন। একটু যদি হুমায়ূন আহমেদ স্যার সম্বন্ধে একটু শুনি আপনার মুখ থেকে। আসলে অভিনয়টাও কিন্তু আমি নাচের পাশাপাশি শুরু করেছিলাম। আমি যখন বাংলাদেশ টেলিভিশনে নৃত্যশিল্পী হিসেবে তালিকাভুক্ত হই, একই সময়ে না নাট্যশিল্পী হিসাবেও তালিকাভুক্ত হই। সে সময় আমার একটা খুব স্পেশাল অডিশন নেয়া হয়। 'কুল নাই কিনার নাই' একটা নাটক হয়েছিল। সেইটার জন্য। সেটাতে আফজাল ভাই, সুবর্ণা আপা, এদিকে আসাদুজ্জামান নূর, আ আব্দুল কাদের এবং আমি সেই সময় আমরা মেগা সেই স্টাররা। সময় হ্যাঁ, সেই সময়ে মানে আমরা এই কাজটা করেছিলাম। এটা জাপানে অ্যাওয়ার্ড পেয়েছিল নাটকটা। ওখান থেকে আবার অভিনয়টা শুরু। কিন্তু আমি যখন নাচ নিয়ে এত কাজ করতে থাকি তখন আমি অভিনয়ে অনেকটা সময় দিতে পারি নাই। কিন্তু আমি একটা সময় মঞ্চনাটক করতাম। 'বেয়াদবি মাফ করবেন' একটা নাটক ছিল আমাদের রঙ্গনা নাট্যগোষ্ঠীর। আমি ওইটাতে প্রায় ৯৬ টা শো করে আমি দিল্লি চলে যাই পড়াশোনা করতে। কিন্তু এই যে হুমায়ূন আহমেদের কথা আসলো যেখানে, সেখানে হচ্ছে আমি আ মানে উনি হঠাৎ করেই আমাকে অফার করলেন যে এরকম 'আমার আছে জল' ছবিতে যেন আমি মায়ের চরিত্রে অভিনয় করি। আমি তখন কিন্তু মায়ের চরিত্র করার মতো আমার এইজও না, আর শাওন বা মিমের মা সাজার বয়স হবে মতো আমাকে মানায়ও মানাবে না। না। হ্যাঁ। তা আমি ১ম এ রিলাক্টেন্ট ছিলাম, করতে চাই নাই। আর সেই সময় যেটা হয়েছিল আমার ছোট ভাই, আমার ঠিক ইমিডিয়েট বড়, অনেকদিন কিডনি অসুখে ভুগে সেই সময় মারা গিয়েছিল। মন-টন খুব খারাপ ছিল। আমিও কাজ করতে চাই নাই। কিন্তু আমার পরিবারে আমার হাসব্যান্ড এবং আমার মেয়ে আমাকে বাসা থেকে, যাতে আমি একটু কাজের মধ্যে মানে রিল্যাক্স থাকেন কাজ ইনভলভ করে, হ্যাঁ। হই, সেজন্য ওরা আমাকে খুব ফোর্স করল, "অভিনয় করো।" আমি বলছি, "না, আমি মায়ের ক্যারেক্টার প্রথমত করব না।" হ্যাঁ? তারপরে ওরা বলল যে, "না, কাজ তো কাজই, অভিনয় তো অভিনয়। ইয়েস, এটা তো আর তুমি কারো মা হচ্ছ না, এটা জাস্ট একটা অভিনয়।" আমি বলছি, "ঠিক আছে।" তারপরে আমি ওইটাতে রাজি হই এবং তখন আরকি ১ম ওনার সাথে কাজ করা শুরু হয়। অ্যা এবং শুধু এইটা না, উনি আমাকে এই অভিনয়টা করার মানে সিনেমায় অভিনয় করানোর আগে উনি আমাকে আরো কয়েকটা নাটকে নাটক অভিনয় করিয়েছে। করান। হ্যাঁ, জি, জি। খুব ভালো, যাতে ভালো কিছু নাটক থেকে সিলেক্ট করে একটা ধরলেন। ওই আইস ব্রেকিং এর ইয়েস। জন্য, যে যাতে একসাথে কাজ করার সময় যাতে আমি আরো বেশি ফ্লেক্সিবল টা থাকে ফ্লেক্সিবল আরকি। থাকি। উনি আমাকে বেশ কয়েকটা নাটক করালেন। তারপরে আমি ওই অভিনয়টা করলাম এবং পরবর্তীতে উনার আরো ছবিতে কাজ করেছিলাম এবং ঘেটুপুত্র সেই কমলাতেও বিখ্যাত ঘেটুপুত্র কমলাতে আপনি একটা সেখানেও অসাধারণ ক্যারেক্টার প্লে করেছিলেন। সেখানেও কাজ করলাম। আর হুমায়ূন আহমেদের সঙ্গে তো অ্যাকচুয়ালি আমার এই নাটকে বা সিনেমায় কাজ করার জন্য যে কাজ করা শুরু তা না। উনার সাথে আমার ১ম কাজ করা হয়েছিল হচ্ছে, উনি বাংলাদেশ টেলিভিশনে একটা আম আ বলব ম্যাগাজিন অনুষ্ঠান করেছিলেন, 'রঙের বারোই'। হ্যাঁ, অনেক আগে। আ সেইটাতে আমার একটা নাচ ছিল, যেটা হচ্ছে হাসন রাজা একটা হিন্দি গান লিখেছিলেন, হ্যাঁ, হ্যাঁ। 'প্যারা রে বালা বাজে বাঁশুরিয়া রে।' এই গানটা যখন উনি কম্পোজ করলেন, তখন উনি বললেন যে, "এরকম এটাকে আমি নাচ করাতে চাই।" আচ্ছা। তো আমার বাসায় এসেছিলেন। আর হুমায়ূন আহমেদ হচ্ছেন যে আমার পরিবারের সাথেও তার একটা অনেক আগে থেকে সম্পর্ক ছিল। যেটা আপনারা হয়তো জানেন যে আমার শ্বশুরমশাই ডক্টর আবু হেনা মোস্তফা কামাল, উনাকে হুমায়ূন আহমেদ স্যার ডাকতেন। কারণ উনি হুম। বাংলার অধ্যাপক ছিলেন এবং আ আমাদের বাড়িতে হুমায়ূন আহমেদের আসা যাওয়া ছিল। তো সেই থেকে আমাদের পরিচয়ও ছিল এবং পরবর্তীতে উনার কাজ করতে যেয়ে আরো আ মানে সম্পর্কের গাঢ়তা হয়েছে এবং আ আমরা একসাথে ও সিলেটে এবং নুহাশপল্লীতে কাজ করেছি এবং হুমায়ূন আহমেদের সাথে কাজ করে অনেক ভালো লেগেছে। কারণ উনি সবসময় ইয়েস, এক্সপেরিমেন্ট ইয়েস। করতে পছন্দ এক্সপোর্ট করতে করতেন পছন্দ করে। এবং নানাভাবে উনি নানা কিছু এক্সপেরিমেন্ট করেছেন। সেই এক্সপেরিমেন্ট এর সাথে আমরাও যুক্ত আপনার ছিলাম এই আরকি। আহ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে চাই কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যারকে। বা আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। শেষ করার আগে একটু আপনার জানতে চাই যে আজকে যারা নতুন, নতুন ছেলেমেয়েরা নাচ শিখতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এবং ময়মনসিংহে কেমন লাগলো এবং আমাদের ময়মনসিংহ টিভির উদ্দেশ্যে আপনি শেষ করবেন। আহ আমি এই প্রজন্মের যারা শিক্ষার্থী তারা যেহেতু, আমি বলেছি একটা কথা যে ওরা অসম্ভব মেধাবী। মেধাবী হওয়ায় যেটা হয় কি, চর্চায় ওরা মনে করে আমি তো পারি। চর্চা করতে চায় না।
সেই জায়গাটায় আমি বলব যে মেধা যার যতই থাকুক না কেন, চর্চাই একমাত্র তাকে সেই মেধাটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্র্যাকটিস হ্যাঁ, তো সেটাই আমি বলতে চাচ্ছি যে চর্চার বিকল্প নেই এবং যদি চর্চা না করে তাহলে কোনো মেধাই কিন্তু এগিয়ে টেকসই যেতে হবে না। না, এগিয়ে যেতে পারে না। সেজন্য আমি বলব যারা এখানে নাচ করতে এসেছে আজকে কর্মশালায়, তারা প্রত্যেকটা বাচ্চা মেধাবী। কিন্তু প্রত্যেকটা বাচ্চা যদি নিজেদের পড়াশোনার পাশাপাশি নাচটাকে রেগুলার চর্চায় রাখে, আমরা যেমন বলি না যে একটা আম কাঁসার জিনিস বা পিতলের জিনিস যদি এক জায়গায় পড়ে থাকে, তাহলে ওটা জং লেগে যায় এবং এমন জং লাগে যে যেটা আর পরিষ্কার হয় না। কিন্তু আমি যখন ওটাকে রেগুলার ব্যবহার করি এবং রেগুলার পরিষ্কার করি, এটা সবসময় ঝকঝকে থাকে। আমাদের রেয়াজটাও এরকম যে আমি যদি রেগুলার চর্চার মধ্যে না থাকি, সেখানেও কিন্তু আমাদের জং লেগে যায়। তো আমাদের বাচ্চাদেরকে এইটাই বোঝাতে হবে যে তোমরা যদি নৃত্যশিল্পী হতে চাও, তাহলে তোমাদেরকে সবসময় একটা প্রতিদিনের রুটিনের মধ্যে নাচটাকেও রাখতে হবে চর্চায়। এটা একটা। আর আমি তো ওদের অসম্ভব মানে দোয়া করি এবং আশীর্বাদ করি যেন এখান থেকে ছেলেমেয়েরা অবশ্যই নাচে বা সংস্কৃতিতে এগিয়ে আসে। আর আমাদের তো আসলে সংস্কৃতির কোনো বিকল্প নেই। কারণ একটা সংস্কৃতি কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব, একটা মানুষের মনন, একটা মানুষের আম ডিগনিটি সবকিছু কিন্তু এই সংস্কৃতির মাধ্যমেই তৈরি হয়। সো আমি মনে করি যে আমাদের বাচ্চাদের এই সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা উচিত। আর ময়মনসিংহে আ এসেছি, আবারও আসার প্রত্যাশা রাখি এবং আমাকে এই যে এখানে শিল্পকলা একাডেমি বা আমাকে যারা এখানে এনেছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে সত্যি, সত্যি আমাকে মনে করেছেন বলেই কিন্তু আমি এসেছি। আমাকে যদি আপনারা ভালো না বাসতেন, মনে না করতেন হয়তো আমি এই জায়গায় আসতাম না। আর নাচ আমার কাছে শুধু একটা ভালো লাগার বিষয় না। এটা আমার সাধনা, এটা আমার প্রার্থনা এবং এটা হচ্ছে এটার মাধ্যমেই কিন্তু আমি আমাকে পরিচিত করেছি এবং আমার পরিচয় হচ্ছে আমার নাচ। সেজন্য আমার মনে হয় যে আম আমি কৃতজ্ঞ আমার নাচের কাছে, আমার ভালো লাগা নাচের কাছে, আমার প্রার্থনা নাচের কাছে এবং আমি আপনাকে রনি ভাই এবং আমাদের মানুষ ধন্যবাদ জানাচ্ছি যে আমার ২ কথা শোনার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ যুক্ত ছিলেন। সবার প্রতি অনেক, অনেক ভালোবাসা রইলো। আপা আপনি এভাবেই এগিয়ে যান। আমরা আপনাকে এভাবেই দেখতে চাই। আরো যুগের পর যুগ।